What kind of mockery is this? Let Dr. Shanti speak. Please do not explain on behalf of him. But you are not interrupting the same way as you are doing with me. কিন্তু আমার যদি আপনি যে কথাটা বলছেন সেখানে যদি ইস্যুটা হচ্ছে আপনি কি বেসিক জার্নালিজমটা করতেছেন কিনা? তারা যখন ন্যারেশন দিচ্ছে আপনি তো তাদেরকে থামান নাই। আপনারা সংবাদ মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে প্রশ্নবিদ্ধ করে আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। দিস ইজ অবজেকশনেবল। জামায়াতে ইসলামের আমিরের কথাকে যেভাবে পোট্রে করা হচ্ছে আমার মনে হয় এটা পুরোপুরি ওরকম না। উনি বলেছেন যে উই রিভোল্ট বলে কর্নেল ওলি আহাদ উনি হচ্ছেন প্রথম উই রিভোল্ট তিনি বলেন। শুনুন না আমি শেষ করি। হ্যাঁ সরি আমি বারবার ভুল করে ফেলছি। আচ্ছা ওলি আহমেদ উনি হচ্ছেন কি উই রিভোল্ট বলেছেন প্রথম উনি ঘোষণা দিয়েছেন। আচ্ছা পরবর্তী লাইনে কিন্তু উনি আবার এটাও বলেছেন যে তিনি মেজর জিয়াউর রহমানকে নিজ হাতে করে সামনে এগিয়ে দিয়েছেন। এবং এই যে বয়ানটা মানে এই বয়ানের মধ্যে দিয়ে আপনি কি পাচ্ছেন যে কর্নেল ওলি আহমেদ এখানে মূল হিরো, তিনি উই রিভোল্ট বলেছেন, তিনি জিয়াউর রহমানকে সাথে করে সামনে এগিয়ে দিয়েছেন। আই ডোন্ট থিংক সো আপনি এভাবে দেখা ঠিক না। কারণ এটা তো ধরেন উই রিভোল্ট ওলি আমি বলেছেন এইটা উনি বলছে কি না। প্রথম কথা হচ্ছে আমাকে না অফ কোর্স আপনি বলতে পারেন আল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি লা ইলাহা শুনেন পরে ইল্লাল্লাহ না শুনেন তাহলে তো অর্থ বা মিনিংই চেঞ্জ হয়ে যায়। না আপনি বলেন আমি শুনি। আমি বললাম এখন আপনি আমাকে শেষ করতে দেন না। আমাকে শেষ করতে না দিলে তো দর্শকরা বিভ্রান্ত হবে। আপনি বলেন। তো ইস্যুটা হচ্ছে উনি বলেছেন উই রিভোল্ট বলে কর্নেল এই ওলি আহমদ সাহেব তিনি হচ্ছেন প্রথম এই কাজটা করেছেন। পরবর্তীতে উনি বলেছেন যে মেজর জিয়াউর রহমানকে উনি নিজ হাতে করে এগিয়ে দিয়েছেন। আচ্ছা পরের কথাটা আমি পরে আসি। না আপা আমাকে শেষ করতে দিতে হবে, মানে দর্শক বিভ্রান্ত হবে প্লিজ ডোন্ট ডু দিস। তো এই যে বয়ানটা যদি এমন হইতো যে এটা উনার নিজের বয়ান তাইলে হয়তো আপনি উনাকে অভিযোগ করতে পারতেন, এখন উনাকে অভিযোগ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি নিজে কর্নেল ওলি আহমদ সাহেবের একটা ইন্টারভিউ দেখেছি যেটা উনি 24 আগস্টের পরে উনি দিয়েছেন চ্যানেল আইতে সম্ভবত। সেখানেও তিনি কিন্তু একই বয়ানটা দাঁড় করিয়েছেন এবং আমি যদি ওনাকে ভার্বাটিমলি একদম কোট করি সেখানে তিনি বলেছেন যে উনি একটা থানায় গিয়েছেন, থানায় যাওয়ার পরে মেজর জিয়াউর রহমান সাহেব যেহেতু তিনি তার চেয়ে সিনিয়র, তিনি থানার যে অফিসারের আসন সেখানে তিনি বসেছেন, তার সম্মুখে বসেছিলেন কর্নেল ওলি আহমদ সাহেব এবং পরবর্তীতে কেউ একজন মিস্টার মাহমুদ নামে কর্নেল ওলি আহমেদ তাহলে এটা যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন তখন চ্যালেঞ্জ করেননি কেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন 1972 আর্টিকেল লিখেছিলেন তখন তিনি কেন চ্যালেঞ্জ করেন যে উই রিভোল্ট আপনি বলেননি আমি বলেছি? দ্যাট ইউ মে আস্ক টু কর্নেল ওলি আহমেদ নট মি। না ইতিহাস তো কর্নেল ওলি আহমেদ এর আগে আরো লেখা হয়েছে। আপনি আরেকটা কর্নেল ওলি আহমেদ এবার ওলি আহমেদ বলেন এই যে উই রিভোল্ট বলছে। আমরা যদি না একটা আমার তো কথা আপনি স্পষ্ট করেন ওলি আহমেদ না এখন বলছে আপনি কি উপস্থাপক? আপনি উপস্থাপক না আপনারা যেভাবে কথা বলছেন মানে আপনিও কথা বলছেন উনিও কথা বলছে, তা আমার তো কথা তো খেয়ে হারে ফেলবে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আমি বারবার বলছি ইতিহাস বিকৃত করে তাহলে ভাই আমাকে আপনার এই টক শো ছেড়ে আমাকে উঠতে হবে আপা, আমার কোনো অপশন নাই। না আপনারা বারবার আমি যখন কথা বলতে যাই আপনারা কেন বাধা দিচ্ছেন? আমি তো আপনাকে বললাম প্রুফ আছে, উইথ প্রুফ বলছি আমি উই রিভোল্ট আবার বলছেন আপনি কথার মাঝখানে এটা আপনারা যদি এভাবে আটকান তাহলে আপনার এই টক শো আমরা ছাড়তে হবে ভাই। আপনাদের তো মানে কোন নিরপেক্ষ প্ল্যাটফর্ম হইলো না। আমি ইতিপূর্বে অনেকবার আপনি বলেন আপনারা খুবই বাজে কাজ করছেন আপা, সরি আমি সরি টু সে আপনারা খুবই বাজে কাজ করছেন। আপনারা বারবার এমন এখানে আপনি দুঃখিত না আপনি সালাউদ্দিন শিফা এটা এমন ভাবে যাবে আমি বলি এটা এমন কাটপিস আকারে যাবে মনে হবে যে আমি ইতিহাস বিকৃত করছি। আপনি না আমার কথা শুনতে হবে। আপনি যদি আমাকে আপনি যদি আমাকে বলতে না দেন মানুষজন তো বিভ্রান্ত হবে। তো আপনি আমাকে বলতে দিতে হবে। আমি আপনাকে বললাম চ্যানেল আইতে 2024 সালের আগস্টের পরে কর্নেল ওলি আহমদ সাহেব নিজে একটা বক্তব্যতে এই ধরনের কথাবার্তা বলেছেন। আচ্ছা এখন তাহলে আপনি যদি মনে করেন যে এটা উনি ভুল বলেছেন এবং আমি তো ভাই আমি কথা বলতে আই রিমেন সাইলেন্ট আচ্ছা আই উইল রিমেন সাইলেন্ট। Is this how you run a talk show? Is this how? আমার মনে হয় কি you guys are interrupting every now and then you guys are interrupting. আমি একটু শুনতেই চাই সালাউদ্দিন শিফাতের কাছ থেকে আরেকটু শুনতে চাই যে কর্নেল ওলি ছাড়া কোন ইতিহাসবিদ বলে গেছেন যে উই রিভোল্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন না। আপনি এটা বলতে দিচ্ছেন না আপনি এর মধ্যে ইন্টারাপ্ট করবেন না। তাহলে আপনি প্রমিস করেন যে you will not interrupt. না ইউ আর গিভেন 1 মিনিট টাইম। No 1 মিনিট টাইম করে আপনি তো আমাদের সময় নষ্ট করছেন। ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমি নিজে বললাম আমার স্ট্যান্ড বললাম, আমার দলের অবস্থান বললাম। আমি এটাও বললাম যে আমরা মেজর জিয়াউর রহমানকে পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা কিভাবে দেখি আমি এটা বলেছি। তারপর বললাম যে জামায়াতের আমির সাহেব যে কথা বলেছেন সেখানে তিনি কর্নেল ওলি আহমদ সাহেবের রেফারেন্সও আছে, উনি এই কথাটা কোনো জায়গায় বলেছেন। তাহলে আপনি যদি এই কোয়েশ্চেনটা আস্ক করতে হয় তাহলে আপনি এই কোয়েশ্চেনটা আস্ক করবেন, আমাকে তো বলতে দিতে হবে। কোয়েশ্চেনটা আস্ক করবেন আপনি জামায়াতের আমির সাহেবকে অথবা জামায়াতের কোনো রিপ্রেজেন্টেটিভকে
এবং কোয়েশ্চেনটা আস্ক করবেন হচ্ছে কর্নেল অলি আহমদ সাহেবকে, যে তিনি একজন মুক্তিযোদ্ধা হয়ে সো কল, আপনারা যেভাবে বলছেন তিনি একজন মুক্তিযোদ্ধা হয়ে সো কল ইতিহাস বিকৃতি কিভাবে করলেন, এটা আপনারা কর্নেল অলি আহমদ সাহেবকে কোয়েশ্চেন করেন। না আমাকে এই কোয়েশ্চেনটা করেন না, আমি সিম্পলি বললাম যে আমি নিজে আমার অবস্থান ব্যক্ত করছি, প্রথমে অবস্থান ব্যক্ত করছি, এরপর আমাকে বারবার আপনারা ঘুরে 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 একই জায়গায় আমার তো মানে হয় না। আচ্ছা এখন আমি বলি আপনাকে কিন্তু বলা হয়নি যে আপনি কেন বলেছেন। আপনারা বারবার দেখেন, আপনারা ইন্টারাপ্ট করে করে শুনেন আপা, নিয়ে কথা বলছি সালাউদ্দিন শিফাত, সেখানে আপনি যেমন টকশো করেন, আপনি যেমন টকশো করেন কিভাবে দেখেন সেটা জানতে চেয়েছি। হ্যাঁ আমি তো বলেছি, আমি আপনাকে প্রথমে বলেছি আমি কিভাবে দেখি, আমি আপনাকে বলেছি আমার দল কিভাবে দেখে, তারপর আপনাকে বলেছি জামাতের আমির সাহেব যে কথাটা বলেছেন সেটার রেফারেন্স কর্নেল অলি আহমদ সাহেবের একটা কথায় আছে, একটা ইন্টারভিউতে আছে, শুধু একটা না দুই একটা ইন্টারভিউতে আছে। ওকে আচ্ছা তো আপনাকে তো আনসার দিলাম, থ্যাংক ইউ সো মাচ। এরপর আপনারা বারবার এটাকে ঘুরে ঘুরে এমন একটা ভাইব তৈরি করছেন যে আমি ইতিহাস বিকৃতি করছি। দ্যাট ইজ সো আনফেয়ার, টু মাচ আনফেয়ার। সালাউদ্দিন শিফাত, আপনি এখানে একটাবারের জন্য আমি আপনাকে বলিনি যে আপনি ইতিহাস বিকৃতি করছেন। না এটা ভাই বলেছে, আপনি করেন না, আমার কথার মাঝখানে ভাই বলেছে। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বিএনপি কিছু প্রকাশনার কাজ করেছে, ওই প্রকাশনার সঙ্গে আমি যুক্ত ছিলাম এবং আমি নিজে উই রিভোল্ট শিরোনামে বেশ বড় একটা লেখা দিয়েছি। আমি সেটা লিখতে গিয়ে আমি কমরেড বদরুদ্দিন ওমর বলেন, অলি আহাদ বলেন, কর্নেল অলি বলেন, মীর শওকত, ওয়াজেদ মিয়া থেকে শুরু করে আওয়ামী লীগপন্থী ইতিহাসবিদ যারা আছে, গোলাম মুর্শিদ, প্রত্যেকের লেখা আমি পড়েছি এবং মুক্তিযোদ্ধা জিয়াকে নিয়ে পক্ষে বিপক্ষে কে কি লিখেছে বলেছে সেগুলো নিয়ে আমি একটা বই করব বলে অনেক বছর ধরে কাজ করছি এবং গোছাচ্ছি। এটা করতে গিয়ে আমি উই রিভোল্ট শব্দটা জিয়াউর রহমান যেরকম তার নিজের লেখায় লিখেছেন এবং পরবর্তীতে যারা বলেছে ওনার এটা একটা সিগনেচার ডিশ থাকে না, সিগনেচার মেনু থাকে না, ওই রকম এটা ওনার সিগনেচার ওয়ার্ড, যে উই রিভোল্ট বলে উনি প্রথম বিদ্রোহটা করছে গুলি ছুড়ে। এবং আমি খুবই দৃঢ়তার সঙ্গে যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিয়ে বলি, অলি আহমেদ জীবনে কোনো বক্তৃতায় কোনো লেখায় কোথাও বলেননি যে উই রিভোল্ট শব্দটা তিনি উচ্চারণ করেছেন। এটা জিয়াউর রহমানের এটা স্বতঃসিদ্ধ, সেই সত্য ইতিহাসটাকে বিকৃত করেছে জামায়াতের আমির। অলি আহমদ সাহেব যেহেতু 8 বেঙ্গল রেজিমেন্টের সাথে ছিলেন এবং মেজর জিয়াউর রহমানের সাথে যেহেতু ওনার সময়টা কেটেছে, বিশেষত যখন তিনি ঘোষণা দিচ্ছিলেন, মেজর জিয়াউর রহমান যখন ঘোষণা দিচ্ছিলেন তখন যেহেতু অলি আহমদ তার পাশে ছিলেন, ফলে ওখানে এক ধরনের ন্যারেশন আছে যে অলি আহমদ সাহেব মেজর জিয়াউর রহমানকে কিভাবে দেখেছেন। দিস ইজ আ মাল্টি লেয়ার্ড হিস্ট্রি। সেই জায়গা থেকে অলি আহমদ সাহেব যেহেতু 8 বেঙ্গল রেজিমেন্টের সদস্য ছিলেন, ফলে এটা একটা ইনট্রিগের জায়গায় আছে। কিন্তু এইটাকে যেভাবে ইতিহাসের বিকৃতি, কারণ ইতিহাসের বিকৃতি কোনটা আমি আপনাকে বলি, কিছুক্ষণ আগে শায়ন্ত ভাই বলতেছিলেন যে জিয়াউর রহমানকে কেউ তো এই যে উনি যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এটা কেউ নাকি অস্বীকার করে না আওয়ামী লীগের। অ্যাবসলিউটলি রং। জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর বলেছে এরকম 100টা লোক আছে আওয়ামী লীগের। আপনি এখন গুগল করেন, আপনি আওয়ামী লীগ, আমি শেষ করি, বলছি আপনি আওয়ামী লীগের যথেষ্ট ইতিহাসবিদদের অনেক বই পড়েছেন বলে মনে হচ্ছে। উনি বলেছেন তো যে জিয়াউর রহমান সাহেবকে উনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা নিয়ে আওয়ামী লীগের কারো নাকি আপত্তি ছিল না। না আমি আচ্ছা ঠিক আছে, আপনি আনসার দিন, আপনি আনসার দিন, আচ্ছা আপনি আনসার না বললে আপনার এটুকু যাবে এবং আমার নামে ভুল বুঝবে, এটা আমারও তো আমি আপনাকে বলি শেষ করি। আমি বলছি জিয়াউর রহমানকে নিয়ে অনেক বাজে কথা বলেছে, কিন্তু উই রিভোল্ট নিয়ে আমি কথা বলি যে এটা তো হচ্ছে আরেক ধরনের কথা, যে উনারে পাকিস্তানের চর বলছে, ওটা নিয়ে আপনার কোনো কনসার্ন নাই, কিন্তু উই রিভোল্ট নিয়ে কিছু বলে না, এটা নিয়ে আপনার কনসার্ন। এটাই বলছি যে এটা মানে ইটস অ্যাবসলিউটলি ফানি। আমি বলি আওয়ামী লীগটাকে জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর কে বলেছে? হানিফ বলেছে। জিয়াউর রহমানকে সাহেবকে পাকিস্তানের চর কে বলেছে? শেখ সেলিম বলেছে। জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর কে বলেছে? হাসান মাহমুদ বলেছে। আপনার ওগুলো নিয়ে কোনো চিন্তা নাই, মাথা ব্যথা নাই। আপনি কিন্তু বলতেছেন না তারা তো পাকিস্তানের চর বলছে ঠিক আছে, এজেন্ট বলছে ঠিক আছে, কিন্তু তারা তো উই রিভোল্ট নিয়ে কোনো কোশ্চেন করে নাই। হোয়াট কাইন্ড অফ মকারি ইজ দিস? আচ্ছা আমরা মনে হয় যে এখানে আপনি দুজনকে একটুখানি মিসরিড করছেন। যে কথাটি এখানে ডক্টর শায়ন্ত বলতে চেয়েছেন সেটা হচ্ছে তারা অনেক ভাবেই তারা অপবাদ দিয়েছে। আমি লেট ডক্টর শায়ন্ত স্পিক, প্লিজ ডু নট এক্সপ্লেইন অন বিহাফ অফ হিম। ওকে ডক্টর শায়ন্ত আপনি বলেন, যেহেতু আপনি অ্যাকিউজ করেছে আমি বলি, জামায়াতের আমির উই রিভোল্ট শব্দটাকে কর্নেল অলির মুখে গেঁথে দিয়েছেন যে উনি বলেছেন। সেটা নিয়ে আমি বলেছি যে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে নিয়ে অত্যন্ত বাজে কথা বলেছে, তার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে কটাক্ষ করেছে, তার স্বাধীনতার ঘোষণার বিষয়টা কেড়ে নিয়েছে আদালতের রায় দিয়ে, সমস্ত কিছু করেছে।
কিন্তু ওই রিভোল্টটা জিয়াউর রহমান 72 সনে লিখেছে, এইটাকে আওয়ামী লীগ পর্যন্ত চেঞ্জ করতে পারেনি, আজকে জামাতের আমির সেটা চেঞ্জ করে দিচ্ছে। এই বিকৃতি নিয়ে আমি কথা বলেছি। সেটার যদি এক্সপ্লেনেশন বা ইন্টারপ্রিটেশন এরকম হয় যে আওয়ামী লীগের হানিফ করেছে, অমুক করেছে, তমুক করেছে, আওয়ামী লীগের কে কে করেছে সেটা তো আপনার থেকে আমার কম জানার কথা না। 16 বছর ধরে তো মাঠে ময়দানে আমরা কাজ করেছি, আমরা মাঠে ময়দানে ছিলাম। এখানে বিষয়টা হচ্ছে কি আমরা তো পুরো গুপ্ত সংগঠনের সাথে থাকি। এই যে একটা কথা বলেছেন গুপ্ত সংগঠন, আমরাও মাঠে ময়দানেই ছিলাম। আপনি যাদেরকে উদ্দেশ্য করে বলছেন আপনি তাদেরকে উদ্দেশ্য করে বলতে পারেন, অনেকের কথা আমরা এখন বলতে পারি। আপনি দেখেন না মানে এই না যে আমরা গুপ্ত ছিলাম, এটা অ্যাবসলিউটলি রং স্টেটমেন্ট। নাসিরউদ্দিন পাটোয়ারি 19 এপ্রিল 2014 প্রথম আলো ওলি আহমেদের ইন্টারভিউ হেডলাইন হচ্ছে স্বাধীনতা ঘোষণা করেছেন জিয়া। Give me some time. ওলি আহমেদ যেটা বলে না উনি যে গুপ্ত বলেছেন গেতে দেয় এবং তার পক্ষ নিয়ে এইখানে আমার এই যে আবার ওনাকে আপনি কথা বলতে সুযোগ দিচ্ছেন। শুনেন, প্রথমত আপনি বলেছেন গুপ্ত রাজনীতির কথা। আপনি যে কাকে গুপ্ত বলছেন? 2013 সালে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব তিনি জেলে গেছেন। আপনি জানেন কেন? জানেন? কারণ খালেদা জিয়া ডাক দিয়েছিল হরতালে। না না আমি শেষ করি। না you told me is there any other person other than me? No আচ্ছা আমি শেষ করি আমাকে শেষ করতে দেন। আমার অবশ্যই গায়ে লাগবে। আমি বলি শিফাত না আমার নামে মামলা আছে, আমার নামে। শুনেন আমি শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। You told আমরা কুতর্কে যাচ্ছি, আমরা কুতর্কে যাচ্ছি, একদম অ্যাবসলিউটলি কুতর্ক হচ্ছে। একটা দেশের ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে একটা বডি ওন ক্যামেরায় কি ঘটনা ঘটেছে, এখন ইস্যুটা কি? ধরেন বিদেশে এই ধরনের বডি ওন ক্যামেরায় কি কি ঘটনা ঘটে সেগুলো আমরা কিন্তু দেখতে পাই, মাঝে মাঝে আমাদের রিলসে চলে আসে। সেসব ক্ষেত্রে কি হয়? জেনারেলি কোনো একটা ডিসপিউট অ্যারাইজ করলে যার ব্যক্তির ভিডিও তিনি এটা আবেদন করেন, হয়তো এটা আদালতে যায় অথবা অন্য কোনো ইনভেস্টিগেটিং অথরিটির কাছে যায়, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ইনভেস্টিগেটিং অথরিটিকে ভিডিওটা দেয়, তারপর এই ভিডিওটা হয়তো পাবলিক হয়, মিডিয়ার কাছে যায়। এখন অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা এই একটা পার্সোনাল কনভারসেশনের ভিডিওটা এটা আমরা দেখতে পেলাম না কিন্তু আপা আমি মানে আমাকে যদি আপনি বারবার ইন্টারাপ্ট করেন না আমি আপনাকে প্রশ্ন করতে পারবো না তা তো না। অফ কোর্স না আপনি করেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি বারবার একটা this is a talk show, this is the interactive talk show, স্বাধীনতা আমার আছে। Of course you have that independence, but you are not interrupting the same way as you are doing with me. কিন্তু আমার যদি আপনি যে কথাটা বলছেন সেখানে যদি শুধু আমাকে ইন্টারাপ্ট করছেন। আমি এখানে একটা কথা বলি আপনাকে, আপনি তো কথাই বলছেন, বলেন। আপনারা কেন ধরে নিচ্ছেন যে আপনি যখন কথা বলবেন বা ডক্টর শান্ত যখন কথা বলবেন একই সময় একই জায়গায় আমার সবার ক্ষেত্রে প্রশ্ন সমানভাবে থাকবে? হয়তো অন্যদিন আমার ডক্টর শান্তের কাছে অনেক প্রশ্ন থাকবে। ইস্যুটা হচ্ছে আপনি কি বেসিক ইস্যুটা হচ্ছে আপনি কি বেসিক জার্নালিজমটা করতেছেন কিনা? আপনি আমি বলি শেষ করতে দেন আমাকে। আপনি ওই দুইজনকে তো এখন পর্যন্ত এটা দর্শকরা এখানে তারা সাক্ষী আছে, উনারা দুইজন কথা বলেছেন, রেসপেক্টেড পারসন, ঠিক আছে আপনি রেসপেক্টেড পারসন, আপনি তো তাদের কথা বা তারা যখন ন্যারেশন দিচ্ছে আপনি তো তাদেরকে থামান নাই। আমাকে যখন আমি যখন একটা ন্যারেশন দিচ্ছি আমাকে যখন আপনি থামাবেন আমার কথা তো একটা ভিন্ন মিনিং যারা দেখছে তারা বের করবে। শিফাত আমি নিজে আপনাকে টাইম দিয়েছি, বলেছি আনইন্টারেক্টেড আপনি কথা বলবেন, আনইন্টারেক্টেড কথা বলবেন। কখন বলেছেন? যখন হচ্ছে আমি আপনারা সংবাদ মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে প্রশ্নবিদ্ধ করে আমাদের স্বাধীনতাকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা স্বাধীনতাকে নেওয়ার চেষ্টা করছেন, দিস ইজ অবজেকশনেবল। আপনি যে বক্তব্য দিচ্ছেন সেখানে যদি আমার প্রশ্ন থাকে, আমি যদি আপনি স্বাধীনতা বিকৃত হচ্ছে, স্বাধীনতা বিকৃত হচ্ছে কিনা সেই রিলেটেড প্রশ্ন যদি থাকে সেটা আমার করার স্বাধীনতা আমার আছে। আপনি করতেছেন না আমাকে সেম ওয়ে আমার আরেকজনের কাছে সেই প্রশ্ন না আমাকে করেন, আমি আমার বক্তব্য শেষ করার পর করেন। আমি ধরেন একটা সেন্টেন্সের মাঝখানে আছি, এর মধ্যে যদি আপনি আমাকে আটকাই দেন তাহলে আমার ফ্লো নষ্ট হয় না। না না আপনার ফ্লো নষ্ট হবে না। আপনি এত দুর্বল বক্তা না যে আপনি কথা ভুলে যাবেন। মানুষ যখন আমাকে ভুল বুঝবে। আমি আপনাকে বললাম যে এই ধরনের একটা ইনসিডেন্ট যখন একটা ক্যান্টনমেন্টের মধ্যে একটা নিরাপদ জায়গায় ঘটতেছে এবং সেটা যখন আবার ভিডিওটা আমরা অন্য কারো ফেসবুক পেজ থেকে পাচ্ছি, তাহলে এটা তো আপনি যদি একটা আর্মি পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন কিংবা পুলিশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন তখন তো এটা খুবই ভয়ানক ঘটনা। কারণ তার মানে ধরেন এই ধরনের অ্যাক্সেস যদি ক্যামেরার অ্যাক্সেস যদি অন্যদের কাছে চলে যায়, ধরেন যারা আমাদের দেশের ভালো চায় না, দেশের বহিরাগত শত্রু, তাদের কাছে যদি এটা চলে যায় তাহলে আমাদের জন্য ক্ষতিকারক। এট দ্য সেম টাইম আমি এই প্রশ্ন ধরেন বিএনপির উদ্দেশ্য করতে চাই। বিএনপির একজন থানা সাংগঠনিক সম্পাদক, সোনারগাঁও থানা সাংগঠনিক সম্পাদক, তিনি গত পরশুদিন একটা বক্তব্যে বলেছেন যে আপনাদের ভোটারদের উদ্দেশ্য করে বলতেছেন আপনাদের পেছনে কিন্তু আমাদের গোয়েন্দা লাগানো আছে, সো আপনারা যদি ধানের শীষে ভোট না দিয়ে অন্য কোথাও ভোট দেন তাহলে কিন্তু আপনারা রেহাই পাবেন না, আমরা কিন্তু জেনে যাব। তো আমি আসলে ওই বিএনপিকে কোয়েশ্চেনটা করতে চাই যে আপনাদের আসলে গোয়েন্দাগুলো কারা?
যারা আপনাদেরকে এই তথ্যগুলো প্রোভাইড করবে। তার মানে আমরা তো জানি যে ইলেকশনের টাইমে নিশ্চয়ই আমাদের যারা অফিসাররা আছেন তারা তো বডি অন ক্যামেরাটা পড়বেন, তা আপনি কি ওখান থেকে তথ্যটা পাবেন কিনা, এই প্রশ্নটা তো থেকে যায়। সোনারগাঁও বিএনপি সাংগঠনিক সম্পাদক কথা করে। এছাড়াও শেষ করি, আপনি শেষ করতে দেন প্লিজ। আলতাফ হোসেন সাহেব, যিনি বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি একসময় বিমান বাহিনীর প্রধান ছিলেন, তিনি যখন তার বক্তব্যে বলেন স্পষ্টত, আই ক্যান কোট, যে ডিজিএফআই এবং এনএসআই যে রিপোর্ট, ওই রিপোর্টের উপর বেস করে বিএনপি প্রার্থী দিয়েছে, সুতরাং ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, এটা উনি স্পষ্ট আকারেই বলেছেন। তাহলে উনার মতো একজন বর্ষিয়ান নেতা, যিনি বিএনপি থাকা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, যিনি একসময় বিমান বাহিনীর প্রধান ছিলেন, তিনিও এই কথা বলছেন যে নিরাপত্তা সংস্থাগুলো তাদেরকে রিপোর্ট দিয়েছে, সেই অনুযায়ী তারা প্রার্থীরা সিলেক্ট করেছে। আর স্থানীয় পর্যায়ে, তৃণমূল পর্যায়ে একজন বলছেন যে আপনাদের পেছনে আমাদের গোয়েন্দা লাগানো আছে, ভোটারদেরকে বলছেন। তো ফলে আমরা তো এখন শঙ্কিত, তার মানে হচ্ছে যে আমাদের কোনো সিকিউরিটি নাই, উই হ্যাভ সিকিউরিটি কনসার্ন। এনসিপির নারী নেতৃত্ব যেটা সিফাত বলছিল 2 জনকে দিয়েছে, আগে 25 জনকে দিয়েছে, ওই 25 জনের মধ্যে কিন্তু অন্তত 5-6 জন নেত্রী ছিল যারা খুবই প্রমিজিং, খুবই আপরাইজিং এবং রাজনীতিতে নেতৃত্বের জায়গায় খুব ভালো করার সম্ভাবনা তৈরি হচ্ছিল। তাদেরকে কিন্তু সিফাতরা নমিনেশন দিতে পারেনি কারণ হচ্ছে গিয়ে জামায়াত এমন একটা দল যারা নিজ দলের তাদের মধ্যে একজন কয়েকজন নারীকে আসলে দেয় না। নিতে আর চায়নি, জোটটা হওয়ার পর আমি আপনাকে এটা বলতে পারি যে হ্যাঁ তারা নিজেরাই পদত্যাগ করেছে, কেউ চায়নি, কাউকে দিতে চেয়ে ওরা দিতে পারেনি, এটাও সত্য। কারণ হচ্ছে জামায়াত, আমাদের দলের খবর আমার চেয়ে বেশি জানেন। আমি যেটুক জানি সেটা আপনি কারেকশন করে দিয়ে, আর কারেকশন শেষ করে দেব 30 সেকেন্ড। আমি এটা বললাম আর কি, আমাদের শেষ করে দিতে হবে। না আপনি হচ্ছে, আচ্ছা আমি কারেকশন করে নিচ্ছি, আপনার হচ্ছে মানে পলিটিক্স আপনাদের নমিনেশন কেউ নিতে চায় না। পলিটিক্সে কোনো বাইনারি কোশ্চেন হয় না, 0 1 ইয়েস নো হয় না। আপনি তো পলিটিক্স করেন না, কিন্তু বিএনপির সাথে কানেক্টেড, এটা আমরা জানি। হ্যাঁ, এই কারণে তো আপনি জানেন বর্ণ লুকাই না। হ্যাঁ না এই তো আমি সব সময় বলি আমি না কিছুক্ষণ আগে প্রশ্ন করা হয়েছে, বিএনপির পদধারী কেউ না, আপনাকে সেটা বলছি যে বিএনপি সমর্থক, সেটাই বলছি পলিটিক্সে 0 বা 1 ইয়েস বা নো এই ধরনের কোনো আমি অ্যানসার যে হয় না, কথাটা সব বলেছি অ্যানসার হয় না। যদি ভুল বলি কারেকশন করে দেন। আমি বলছিলাম যে ওনরা কাউকে দিতে চেয়েও দিতে পারেনি, যেহেতু জামাত কাউকেই দেয়নি এবং প্রচারণায় তাদেরকে জামাতের উপর নির্ভর করতে হবে বিভিন্ন জায়গায়। জামাতের কর্মীর ওই নারীদের পক্ষে প্রচারণায় নামবে না। যেই দল নিজ দলের নারীদের পক্ষেই নামার মানসিকতা রাখে না, তারা আরেক জোটের দলের পক্ষে যাবে। এইগুলো আমার যদি সেখানে সিফাতের আপত্তি থাকে তাহলে আমি কারেকশন করে নিব যে ওরা দিতে চায়নি, কাউকে কেউ নিতেই চায়। আপনি জাস্ট একটা নিন্দা জানাই রাখেন, বিএনপি যে জামাতের নারী কর্মীদের উপর হামলা করতেছে এটা নিয়ে একটা আপনি নিন্দা জানাই রাখেন। যারা ধর্মের ব্যবসা করে, বেহেশতের টিকিট বিক্রি করে, হিজাব পরে অপকর্ম করে, তাদেরকে স্থানীয় জনতা বাধা দিচ্ছে, বাধা তাহলে ঠিক আছে, আপনি পুলিশে দায়িত্ব নিবে না, স্থানীয় জনতা মারতে পারে, বিএনপি মারতে পারে, ধর্মের অপব্যবহার করছে, বেহেশতের টিকিট বিক্রি করছে, ওই বিএনপি মারবে না, বিএনপি মারতে পারে, করে দিতে হবে। এটা অনাকাঙ্ক্ষিত, এইটা একেবারে অনাকাঙ্ক্ষিত, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে প্রশাসন আছে, প্রশাসনের কাছে যাবে। বিএনপি মারতে পারবে, এটাই বললাম। কেন মারতে পারবে? বিএনপি বলছে, আমি বলছি স্থানীয় জনতা তারা করছে। হ্যাঁ, সেটাও আমি বলছি যে সেটা হলো আইনানুগভাবে উচিত ছিল। বলতেছে কাপড় খুলে ছিঁড়ে ফেলবে, আইনানুগভাবে উচিত ছিল।